যেখানে দাড়ি টুপি দেখে সেখানেই তাদের অ্যালার্জি হয়। সুতরাং তারা এগুলাকে মোটিফাই করেই ধর্মের উপরে নিয়ে আঘাত নিয়ে আসতে পারে, না হলে তারা এই পর্যন্ত যখন ইসলাম বইয়ের ভিতরে একটা হিন্দু ধর্মের সকল কিছু দেওয়া হইলো, মূর্তি দেওয়া হইলো, তখন কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু তখন কথা বলে না। যে আইটি সেক্টর আর সমুদ্র সীমানা অন্যান্য চুক্তিগুলো বিদ্যুৎ খাত থেকে শুরু করে করিডোর, এগুলো তো যা হয়েছে এটা তো রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য প্রশ্নবিদ্ধ। তো এই যে আইটি সেক্টর এবং সমুদ্র সীমানা নিয়ে যে আপনার চুক্তিগুলো করা হয়েছে, এটা রাষ্ট্রের জন্য কতটা গভীরতম কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে। আমাদের অনেক দর্শক ভাই কোটা নিয়ে প্রশ্ন করছেন, কোটা আন্দোলনের উপরে আলোচনা হচ্ছে। সেই সুবাদে আমি একজন প্রবাসী হিসাবে আমার অন্তরের থেকে, আমার মনের থেকে আমি আমার একটা মন্তব্য বা আমার একটা প্রশ্ন আপনার কাছে রাখতে পারি, আপনি বা বলে আপনি সেটার উপর একটু আলোচনা করবেন। আর আপনার শেষ একটা কথা খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন দাড়ি টুপি নিয়ে ঘুষখোর বা প্রশ্ন ফাঁসের যে মন্তব্য দাড়ির উপরে নিয়ে আসে, এটা আসলে মূলত সত্যিকারের কথা হচ্ছে ভাই, যাদের অ্যালার্জি আছে, যারা আজকে ওই যে আপনি একটা ফ্যাঙ্গু কোট বলছেন না, এই কোটের মানুষগুলা যেখানে দাড়ি টুপি দেখে সেখানেই তাদের অ্যালার্জি হয়। সুতরাং তারা এগুলাকে মোটিফাই করেই ধর্মের উপরে নিয়ে আঘাত নিয়ে আসতে পারে, না হলে তারা এই পর্যন্ত যখন ইসলাম বইয়ের ভিতরে একটা হিন্দু ধর্মের সকল কিছু দেওয়া হইলো, মূর্তি দেওয়া হইলো, তখন কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু তখন কথা বলে না। কিন্তু অন্যান্য সময় তারা কিন্তু এটা নিয়ে মন্তব্য করে। আমি সেই বিষয়ে যাব না মারুফ ভাই, আপনিও একজন প্রবাসী, আমি একজন প্রবাসী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের জন্য একটা কোটা নির্ধারণ করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে কোটা নির্ধারণ করা হয়েছে। স্বাধীনতার আজকে প্রায় 53 বছর বা 53 বছরে মাথায় এসে যখন আমার দেশে কোটা নিয়ে আন্দোলন হয়, যেটা আপনি বিভিন্ন কথা উপস্থাপন করছেন এবং ইতিমধ্যে আজকে কোটা আন্দোলন হচ্ছে, এটা হয়তো বা আপনি বলছেন একটা রাজনৈতিক অংশ বিশেষ, হয়তো সরকারের একটা ষড়যন্ত্র বা ভবিষ্যৎ বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, দ্রব্যমূল্য, অর্থনীতি, এগুলাকে আইওয়াশ করার জন্য, এগুলাকে অন্যদিকে রিভার্স করার জন্য তারা এখানে একটা ষড়যন্ত্র করছে। আমি সেই বিষয়ে যাব না। আমি আপনার কাছে একজন প্রবাসী হিসেবে আজকে এই ভয়েস অফ পিপলের অবশ্যই ফেসবুকে যেসব আমার প্রবাসী ভাইয়েরা দেখবেন, আপনারা অবশ্যই মনির ভাই এখানে কমেন্ট করবে, আমার মতামতটা জানাবেন আমার এই আজকের এই যে মন্তব্য। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, বাংলাদেশের বন্যা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, হরতাল, আন্দোলন, সংগ্রাম যত কিছুই চলুক না কেন, বাংলাদেশের অর্থনৈতিক শাখা কিন্তু বন্ধ থাকে। হরতাল চলাকালীন অবস্থায় রাস্তাঘাট বন্ধ থাকে, গাড়ি চলাচল বন্ধ থাকে, কিন্তু আমি আমার মতো যারা বাগা প্রবাসী আছে তাদের রেমিটেন্স কিন্তু বন্ধ থাকে না। আমরা কিন্তু শত আন্দোলন, সংগ্রাম, হরতাল, ধর্মঘট সবকিছুর পরেই কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে আমাদের রেমিটেন্স গুলো বাংলাদেশে আমরা পাঠিয়ে দিই। সুতরাং আমাদের এই রেমিটেন্সের টাকাই কিন্তু বাংলাদেশের সংসদ ভবন নয়, রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত সেটার সুফল ভোগ করে, এবং আমাদের প্রবাসীদেরকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বলা হয়। সুতরাং যদি মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতার 53 বছরে এসেও যদি কোটা আন্দোলন করতে হয়, দাবিদার হইতে হয়, তাহলে আজকে আমরা যারা প্রবাসী আছি, আমরা অনেক প্রবাসে আছি দীর্ঘ 22 বছর, 17 বছর, 18 বছর, 27 বছর আমরা প্রবাসী জীবন যাপন করতেছি, এবং বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বড় অবদান আছে এবং আমরা একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত। সেই যোদ্ধাদের জন্য কি কোনো কোটার ব্যবস্থা করা যায় কিনা? আমরা আমাদের রক্তে উপার্জিত পয়সা দিয়ে আমাদের ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করতেছি এবং করতেছি, কিন্তু আমরা কোনো কোটা পাইতেছি না, আমরা কোনো চাকরি পাইতেছি না, কারণ আমাদের কোনো মামা খালু নাই, আমাদের দেশে অধিকাংশ গ্রামের সমাজের মানুষ আমাদেরকে চিনে না। সুতরাং সেই সুবাদে আমাদের প্রবাসীদের জন্য কোটার কোনো নির্ধারণ করা উচিত কিনা এবং আমরা কি সেটা প্রাপ্য কিনা, সেই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই জনাব মারুফ ভাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ নজরুল ইসলাম। আনমিউট করেন, আনমিউট করতে হবে। মিউট আছেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম সঞ্চালক ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশে বিদেশে যারা দেখছেন, আপনারা শিরোনামে যে বিষয় দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বেনজির আজিজ মতিউর ফয়সলরা তো ধোঁয়াচুয়ার বাইরে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে। গতকালকে আরটিভিতে
সেখানে প্রধানমন্ত্রীর ভাষ্য দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। বাস্তবের সাথে কি মিল আছে? যেখানে 11 লক্ষ কোটি টাকা পাচার, 6 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ খেলাপি, রিজার্ভ চুরি, বল্টে সোনা গায়েব, ক্রয় নীতিতে হরিতের টাকা আদায়ে জিরো টলারেন্স, আদায়ে জিরো, অনাদায়ে জিরো টলারেন্স, সরি অনাদায়ে, আদায়ে জিরো টলারেন্স নয়, অনাদায়ে জিরো টলারেন্স। শুধু ককর 30 কোটি, সাবেক প্রধানমন্ত্রীর 2 কোটি টাকা যা প্রক্রিয়াগত ভুলের ইস্যু খুঁজে জামিনহীন, জেল, রিমান্ড, বিদেশ। তবে একটা ধন্যবাদ দিচ্ছি আমি কালকের পরশু সংসদে জনাব মাহমুদুল আলম সাহেবকে। তিনি সংসদে এই কথাটা অন্তপক্ষে বলেছেন, আমলাদের দুর্নীতির কারণে নেতাদের উপর বদনাম আছে, উনাকে হাফ ধন্যবাদ জানাচ্ছি। তবে এখানে শেষাংশের উপর প্রশ্ন আছে যে নেতার সহযোগিতার যার ছাড়া কি দুর্নীতি সম্ভব, দয়া করে এক ভাইয়া জানাবেন। আর লাস্ট কথা, বাজেটের 1,30,000 কোটি টাকা সুদ, লাস্ট কথা, বাজেটের 1,30,000 কোটি টাকা সুদ, শ্বেতহস্তি নামক প্রশাসন পাল্টে 2,30,000, তো 8 লক্ষ কোটি থেকে যদি 3,57,000 কোটি টাকা চলে যায় তাহলে 6 কোটি টাকা দেশ হবে। আর আরেকটা মারাত্মক ভুল যেটা আমাদের জাতি কখনো ক্ষমা করব না, অধিকন্ত রপ্তানি আয়ের 2,334 কোটি টাকা দেশে আসেনি অর্থ, অর্থাৎ পাচার। আরেকটা মারাত্মক ভুল, রপ্তানির প্রকৃত আয়ের চেয়ে 14 বিলিয়ন শেষরামি করে বাড়িয়ে দেখানো হয়েছে। প্রশ্নটা বলে ফেলেন ভাই, প্রশ্নটা বলে ফেলেন। আচ্ছা, বেরিয়ে দেওয়া হয়েছে যা জিডিপি মাথাপিছু বাজেটের আয় ব্যয়ের হিসাবে মারাত্মক ভুল পরিসংখ্যান করা হলো কেন? এর জন্য দায়ীদেরকে কি কোনো শাস্তি দেয়া হয়েছে? ধন্যবাদ সবাইকে, আসসালাম। ধন্যবাদ, ধন্যবাদ। মাসুম দেওয়ান। ধন্যবাদ মনির ভাই, আপনি এবং আমাদের ক্যাপ্টেন মারুফ রাজু ভাই দুজনকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আসলে আপনি আজকে যে আলোচনার বিষয়টা নিয়ে আসছেন সেটা হলো বিসিএস ক্যাডারের প্রশ্নপত্র ফাঁস সহ এই যে বিষয়গুলো, আসলে আমাদের আজকে প্রতিটি সেক্টরে, রাষ্ট্রীয় প্রতিটি সেক্টরে তো ভাই দুর্বৃত্ত, ফ্যাসিস্টদের হাতে সবকিছু নিয়ন্ত্রণ। আমরা কোথাও দেখছি না স্বস্তি আছে, কোথাও কোথাও দেখছি না যে কোথাও একটা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক চলমান পরিস্থিতি কোথাও দেখতে পাচ্ছি না। সব ক্ষেত্রে দুর্নীতি, দুর্বৃত্তদের হাত। তো আমি যেটা বলতে চাই মনির ভাই, একটু সাইডে এসে দুটো কথা বলতে চাই। এই যে আপনার যে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, আমি দুইটা চুক্তির বিষয়ে একটু কথা বলতে চাই। তো একটা হলো আমাদের যে ডিজিটাল সিকিউরিটি বা আইটি খাতের যে ভারতের সঙ্গে চুক্তি, একটি রাষ্ট্র তো বর্তমান জামানায় তো আইটি সেক্টর এমন একটি বিষয় হয়ে গেছে ডিজিটাল যুগে, যে আমাদের দেশের রাষ্ট্রীয় যত গবেষণা প্লাস অর্থনৈতিক লেনদেন প্লাস যত নিরাপত্তা, আমাদের যে পরিচয়পত্রগুলো থেকে শুরু করে সব সেক্টরে মনির ভাই এই যে ডিজিটাল এবং নির্ভর। তো সেক্ষেত্রে আমরা তাদের সঙ্গে যদি এই বিষয় চুক্তিগুলো যে সরকার করলো, এক্ষেত্রে রাষ্ট্র তো অনেক তাদের হাতে অনেক মানে একটা ভালো জিনিস তুলে দিল, মানে যেটা আমাদের রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে সেটা তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হলো। আরেকটি হলো সমুদ্র সীমানা, যেখান থেকে আমাদের দেশের অধিকাংশ আমদানি রপ্তানি হয়, আমাদের সমুদ্র সীমানা অনেক সম্পদ রয়েছে, এবং এই ক্ষেত্রে তাদেরকে যদি গবেষণার ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়, ভারতকে যদি দিয়ে দেওয়া হয়, দেখেন সমুদ্র সীমানাটা দিয়ে দিলেও আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি এই দুটো বিষয় মারুফ রাজু ভাইয়ের কাছে একটু প্রশ্ন আকারে জানতে চাই যে আইটি সেক্টর আর সমুদ্র সীমানা, অন্যান্য চুক্তিগুলো বিদ্যুৎ খাত থেকে শুরু করে করিডোর, এগুলো তো যা হয়েছে এটা তো রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য প্রশ্নবিদ্ধ। তো এই যে আইটি সেক্টর এবং সমুদ্র সীমানা নিয়ে যে আপনার চুক্তিগুলো করা হয়েছে, এটা রাষ্ট্রের জন্য কতটা গভীরতম কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে?